ধন্যবাদ। আমরা একটু ভিডিওটা দেখি, দেখার একটু বলে নেই যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আসলে উনি চেয়ারম্যান হয়েই যাচ্ছেন, খালি সময়ের ব্যাপার। তার সঙ্গে 1 জানুয়ারি বৈঠক করেছে জামায়াত ইসলামী। খালেদা জিয়ার স্মৃতিতে শ্রদ্ধা এবং শোক জানাতে গিয়েছিল জামায়াত ইসলামী, এবং আমির বৈঠক করেছেন ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে তিনি কিছু কথা বলেছেন, তার একটি কথা উল্লেখ করে আমরা ভিডিওটা দেখব। সেটি হচ্ছে, আমরা এটাও বলেছি নির্বাচনের পর সরকার গঠনের আগেই আমরা বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব, এবং তার আগে বলছেন তিনি ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও দেখব, সবাই মিলে মিশে। নির্বাচনী যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, সবার এই মিলমিশ এবং সরকার গঠনের আগে মিলমিশের ভিতরে কি থাকতে পারে, একটু বক্তব্য দেখে নিই। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নিব। আপনারা দোয়া করবেন। আমি বলি, এখানে ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত আছেন, তিনি শুধু চিকিৎসকই না, রাজনৈতিক বিশ্লেষক, লেখক, এবং আমি এই জন্যই তার সামনে বলছি যে তার কথাগুলো কনোটেটিভ, দোতনাবাচক, অনেকগুলো মিনিং তৈরি করা যায়। তার কথার ব্যাখ্যা তিনিই ভালো দেবেন। আপনি কি ব্যাখ্যা দেবেন? আপনার কি মনে হয় যে স্থিতিশীলতার জন্য আমাদের ভালো একটি চিন্তা করতে হবে, নির্বাচন হয়ে যাওয়ার পরে সরকার গঠনের আগে বসতে হবে, বিষয়গুলো আপনি কি, আপনার কিভাবে দেখেন এগুলো? এই বক্তব্যের মিনিং শুধু ডুয়েল না, বহুমাত্রিক, প্রিজমের মতো। রাইট, বহুমাত্রিক মিনিং। এই জন্য বলছি, আমরা এটাকে যদি এভাবে দেখতে চাই যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ যাতে আর নতুন করে জায়গা করে নিতে না পারে, সেই জন্য একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে ভবিষ্যৎ বাংলাদেশ চালানো, সেটা সরকারি দল এবং বিরোধী দলের মধ্য তো আন্ডারস্ট্যান্ডিং অনেক সময় হয়, এবং সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকারও হয়। সরকারকে যেমন বিরোধী দল সমালোচনা করবে, চাপে রাখবে, ভালো কাজ করতে বাধ্য করবে, পাশাপাশি তাদের ডিস্ট্রাকটিভ কিছু যাতে না করে, সেই জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে মন্দ নয়। এটা একটা হতে পারে, আমি যদি পজিটিভলি দেখি। আর একটা হতে পারে যে গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে অতীতে যা হয়, বাংলাদেশে তো আসলে পক্ষ বিপক্ষ হতে কোনো আদর্শিক ভিত্তি খুব জরুরি নয়। যদি আদর্শিক ভিত্তি খুব জরুরি হতো, তাহলে স্বাধীনতার পরাজিত শক্তি, যারা গণহত্যার অভিযোগে অভিযুক্ত, এমন দল জামায়াত ইসলামীকে, আওয়ামী লীগ তখন স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল, আর বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক, অর্থাৎ মুক্তিযুদ্ধের মাধ্যমে বের হয়ে আসা একজন নেতা, তার দল বিএনপি, এই দুইটা দলই কখনো না কখনো জামায়াত ইসলামকে এভাবে সঙ্গে নিত না। আবার যেই জাতীয় পার্টিকে স্বৈরাচার হিসেবে আন্দোলন করে পতন ঘটালো এই দুই দল, সেই স্বৈরাচার তকমা পাওয়া হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকেও বিভিন্ন সময় দেখবেন আওয়ামী লীগও সঙ্গে নিয়েছে, বিএনপিও সঙ্গে নিয়েছে। সুতরাং আদর্শিক ভিত্তিতে এখানে খুব জোরালো নয় জোট গঠনের জন্য বা একসঙ্গে আন্দোলন করবার জন্য বা শত্রুর শত্রু আমার বন্ধু এই ফর্মুলায় চলবার জন্য। সেই বিবেচনা এমনও তো হতে পারে যে এবার বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল, সরকার গঠন করলো, এই জামাত ইসলাম বা এনসিপি এরা আওয়ামী লীগ আবার রাজনীতিতে পুনর্বাসিত হলো, এরা আবার জোট হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো। বিচিত্র নয়, এদেশে হতেও পারে। আবার এমনও হতে পারে যে এই জামায়াত ইসলামকে আবার কোণঠাসা করবার জন্য বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তারাই আওয়ামী লীগকে স্পেস করে দিল যে তোমরা রাজনীতি করো। সুতরাং এইরকম নানান রকমের খেলা বা কৌশল রাজনীতিতে চলে। সেই বিবেচনায় বাংলাদেশে গণহত্যা করে পালিয়ে যাওয়া 16 বছরের বেশি সময় ফ্যাসিবাদী শাসন চালানো, গুম খুন হত্যা হামলা মামলা, এমন কোনো অপরাধ নেই যে সরকারটি করেছে, তাদেরকে যদি
অন্তত একটা সমঝোতার ভিত্তিতে একমত হয় যে এদেরকে আমরা বিচারের আগে স্পেস দিব না, বিচার হতে হবে। যারা অপরাধ করেছে তাদের বিচার হবে এবং যারা অপরাধী না তারা রাজনীতি করার সুযোগ পাবে। সেটা গণতন্ত্রের মধ্যেই কিন্তু এটা সম্ভব, সেই আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যদি এমন হয় যে শেখ হাসিনার সেই ঐক্যমত্য সরকারের মতো বিরোধী দলও যারা থাকবে আবার তাদের লোকই মন্ত্রী থাকবে, এই রকম খেলা যদি হয় সেটা আবার গণতান্ত্রিক দেশের জন্য খুব ভালো নয়। ফলে সরকার গঠনের আগে যে আলোচনাটা করবে তার আগে নির্বাচনটা আমাদের দেখতে হবে। এই নির্বাচনী মাঠে বিএনপি এবং জামায়াতের মাঠ পর্যায়ে কনফ্লিক্টটা কোন পর্যায়ে যায়, এটা শুধুই প্রতিদ্বন্দ্বিতায় থাকে নাকি এটা শত্রুতা এবং সংঘর্ষে কোথাও কোথাও পরিণত হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ উপাদান ভবিষ্যৎ সম্পর্কের জন্য। কারণ এই সময় আপনি দেখবেন যে মাঠে অনেক সময় গরম উত্তপ্ত বক্তব্য উভয় পক্ষ থেকে কিন্তু অলরেডি আসছে। পাশাপাশি আবার আসার জায়গাটাও আছে। অন্যান্য বছর দেখবেন যে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, হতাহতের ঘটনা পর্যন্ত ঘটে। এইবার নমিনেশন পেপার জমা দেওয়াটা একরকম নীরবেই প্রায় হয়ে গেল, ওই অর্থে যে মিডিয়া ওই রকম সংঘর্ষ সহিংসতার খবর দেখাতে পারলো না। তার মানে এটা পজিটিভ দিক। সেই বিবেচনায় যদি তারা এই পজিটিভ অ্যাটিটিউড বজায় রেখে দেশের স্বার্থে অবস্থান নেয়, পজিটিভ হতে পারে। এখন সব কিছুই কিন্তু অনেক যদির উপর নির্ভর করে। ফলে ওনার বক্তব্য, তারেক রহমান বা বিএনপির ইচ্ছা, নির্বাচনে ফলাফল কেমন হয়, ফলাফল একটু আগেই রাজ্জাকি ভাই জিজ্ঞেস করছিলেন যে নির্বাচন জাতীয় সরকার বা এটা কী হবে। আমি তখনও অফেয়ারে বলছিলাম যে জামায়াত ইসলাম যদি কম সংখ্যক আসন পায় তাহলে একরকম, বেশি সংখ্যক আসন পেলে এনসিপি সহ বার্গেনিং এমন পর্যায়ে যাবে, জাতীয় সরকার হতে হলে ইসলামী আন্দোলন বলবে আমাদের মন্ত্রী দিতে হবে এতটা, এনসিপি বলবে আমাদের মন্ত্রী দিতে হবে এতটা, জামায়াত ইসলাম বলবে আমাদের এতগুলা দিতে হবে। এখন আসন ভাগাভাগিতে তাদের মধ্যে যেরকম হচ্ছে, তাহলে হয়তো সমঝোতাও হবে না। ফলে অনেক যদির উপর নির্ভর করে নির্বাচন পরবর্তী সময়ে সরকারটার রূপ কেমন হবে, বিরোধী দল কেমন হবে, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে। জি, আবু হেনা